তা আগের দিন আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস নিয়ে বিশদে ডিসকাশন করেছি। ভেক্টর নিয়ে চলো আজকে ডিসকাশন করি। হোয়াট ইজ ভেক্টর? দেখো সিম্পলি ভাবে যদি আমি তার ডেফিনেশন দাঁড় করানোর চেষ্টা করি, হাউ ক্যান উই ডিফাইন ভেক্টর? Vectors are nothing but self-replicating DNA. Those are capable to replicate inside any host body or host cell carrying any foreign DNA insert. এরকম দাঁড়ালো ব্যাপারটা। Self-replicating DNA molecules, সে তো স্যার নিউক্লিয়ার ডিএনএও হয় না, জেনারেলি তাদেরকে টার্গেট করা হয় না। এগুলো আদার দ্যান নিউক্লিয়ার ডিএনএ, এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ বলা হয় এদেরকে। যদিও নিউক্লিয়ার ডিএনএ কে ইউজ করেও ভেক্টর বানানো হয়েছে, পরে হয়েছে, কিন্তু এটুকু মনে রেখো যাই হোক না কেন ভেক্টরের এই প্রপার্টিটা থাকতে হবে, দে মাস্ট বি সেলফ রেপ্লিকেটিং ডিএনএ দ্যাট ইজ এবল টু রেপ্লিকেট ইনসাইড এনি হোস্ট সেল ক্যারিং এনি ফরেন ডিএনএ ইনসার্ট। যে ডিএনএটা তুমি তার মধ্যে ইনসার্ট করতে চাও। দেখো, ফর দিস পারপাস দ্য গুড থিং আর মোস্ট pronounced example is plasmid. What is plasmid? We often found this definition in class 11 as well. Imagine this is a bacterial cell, a Monera. This is their main circular DNA. That is the genetic material, which is also known as nucleoid or xenophore, right? And in some bacteria, there we may find some extra chromosomal DNA as well. What is the meaning of extra chromosomal DNA? They are not the part of inheritable main DNA. They are some extra chromosomal DNA which also capable to replicate as well. এদের মধ্যেও জিন থাকে, কিছু ইম্পর্টেন্ট একটা দুটো জিন থাকে। ফর এক্সাম্পল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন, যে জিনটা জেনারেলি ব্যাকটেরিয়ার মেইন ক্রোমোজোমে থাকে না, তো এদেরকে প্লাজমিড বলে। প্লাজমিড বহু টাইপসের হয়, এর সম্বন্ধেও কিছু ডিটেল স্টাডি মেটেরিয়ালে দেওয়া আছে, দেখে নিও, অসুবিধা আশা করি হবে না। এখন দেখো এই প্লাজমিড, এটা একটা সবচেয়ে ইজি এক্সাম্পল যেটাকে সাহায্য নিয়ে এই ভেক্টরের ব্যাপারটাকে আমরা ডেসক্রাইব করতে পারি। সাপোজ দিস ইজ অ্যান ইউক্যারিওটিক সেল and within the nucleus we may find their respective DNA carrying their respective gene. Now you wish to extract any particular gene from this nucleus. But eukaryotic DNA গুলো জেনারেলি লিনিয়ার ক্রোমোজোম থেকে হয়, লম্বা লম্বা হয়, সার্কুলার হয় না, আর তার একটা পার্ট ধরো তুমি বের করে আনলে। সো দিস ইজ ইওর ডিজায়ার্ড জিন, জিন অফ ইন্টারেস্ট। ধরো ইনসুলিনের জিন, সেইটা সেদিন যে এক্সাম্পল দিচ্ছিলাম। তো এই জিনটাকে এবার তুমি কি করলে, এর বাইরের থেকে একটা প্লাজমিড বের করলে, তার থেকে ব্যাকটেরিয়ার শরীর থেকে নিয়ে এই দুটোকে ইউনাইট করে দাও। এটা কিরকম দেখতে লাগবে? ধরো এটা প্লাজমিডের অংশটা, আর এটা ধরো ফরেন ডিএনএটা। এই অবস্থায় যখন ও ডিজায়ার্ড ডিএনএ বা ফরেন ডিএনএটাকে নিয়েছে, ইনসার্টটা সাকসেসফুলি হয়েছে, সেইটাকে এই অবস্থায় কি বলা হবে? এটাকে বলা হবে রিকম্বিনেন্ট ভেক্টর বা কাইমেরিক ভেক্টর অর রিকম্বিনেন্ট ভেক্টর, এটা তোমরা লিখতে পারো। এই ক্ষেত্রে মনে রেখো দিস ইজ আ গুড এক্সাম্পল অফ ভেক্টর। এইখানে যে সেলফ রেপ্লিকেটিং ডিএনএটাকে নেওয়া হলো, যে কিনা ফরেন ইনসার্টকে নিতে পারে এবং পরে শুধু নেয় না, তার রেপ্লিকেশন করে, তার ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন করে ডিজায়ার্ড প্রোটিনটাও ফাইনালি তৈরি করতে পারে। এই ক্যাপাবিলিটিটা না থাকলে তাকে আমরা ভেক্টর হিসেবে চিনতে পারবো না, শনাক্ত করতে পারবো না, তাকে আমি নিয়ে ব্যবহারও করতে পারবো না বায়োটেকনোলজিতে। তো চলো ইন্ডিকেট করছে এবার যে টপিকটা, সেটা হলো ক্যারেক্টারিস্টিক্স অফ ভেক্টর। ইম্পর্টেন্ট ভেক্টরস গুলোতে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকবেই থাকবে। ধরো এরকম গোল সার্কুলার ডিএনএ হয়, যেরকমটা একটু আগে আমি প্লাজমিডটা এঁকে বোঝানোর চেষ্টা করেছি, একটু এনলার্জ ভিউ এঁকেছি। যে কোনো আইডিয়াল ভেক্টর তার কিছু কিছু মিনিমাম ক্রাইটেরিয়া থাকতে হয়, যেটা তার উপরে না থাকলে ইউ ক্যান নট সিলেক্ট দিস পার্টিকুলার সেলফ রেপ্লিকেটিং ডিএনএ অ্যাজ ভেক্টর। তুমি ব্যবহার করতে পারবে না, লাভ পাবে না। সেগুলো কি কি? এক নম্বর হলো presence of ori site. What is ori? Origin of replication.
তার মানে এই ডিএনএটাকে যদি তুমি আর্টিফিশিয়ালিও কনস্ট্রাক্ট করো, ধরে নিলাম এটা ন্যাচারালি ব্যাকটেরিয়া থেকে পাওনি, তুমি কিছুভাবে সিনথেটিক্যালি ডিজাইন করেছো এই ডিএনএটাকে, তাহলে তার মধ্যে এমন কোনো সিকোয়েন্স থাকতে হবে যেটা অবশ্যই ওই জায়গাটার থেকে রেপ্লিকেশনটা যেন শুরু হয়, যেরকমটা আমরা ডিএনএ রেপ্লিকেশনে দেখেছিলাম, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ অরিসাইট। সো ইট must contain any fragment of DNA that help in their origin of replication, oricide বলে একে। 2 নম্বর, কিছু সিলেক্টেবল মার্কার থাকতে হবে। এটা কি জিনিস? এটা তো আগে পড়িনি। এরই মারাত্মক গুরুত্ব গো, খুব ইম্পর্টেন্ট। সিলেক্টেবল মার্কার জেনারেলি হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন, জেনারেলি হয়, তার মানে এক্সেপশন আছে, অন্য কিছুও হয়, কালার প্রডিউসিং এনজাইমও হয়, এটারও উদাহরণ দিয়ে আমরা পরে বুঝবো। একটা দুটো তিনটে এরকম সিলেক্টেবল মার্কারস থাকে এই ভেক্টরের মধ্যে। ধরো আমি এখানে যে ছবিটা এঁকেছি, সেই ছবিটা ধরো এরকম দুটো জায়গায় দুটো রিজিয়ান আছে, বুঝলে? এই স্পেসিফিক রিজিয়ানটাকে সিলেক্টেবল মার্কার বলে। মার্কার, মার্কার এমন একটা জিনিস যা কোনো কিছুকে মার্ক করতে, বাকিদের থেকে আলাদা করে নিয়ে আসতে হেল্প করে। যেমন আমি এখানে যদি বলি যে মার্ক অল দোজ গাইজ হু আর ইউজিং স্পেকটাকলস and for the rest of the students you may go today, তার মানে শুধু চশমা পরা লোকরা দাঁড়িয়ে যাবে, here your spectacles can be used as marker, কিংবা হলুদ গেঞ্জি যে পড়েছে সে বাদে বাকিরা চলে যাও। মার্কার হলো কিনা বলো? মার্কার কিছু এমন জিনিস যা স্পেসিফিক্যালি কাউকে মার্ক করে, ঠিক কিনা বলো? এখানে কাকে মার্ক করে? এই দুটো জিনিস থাকলে কি হয়, ধরো এগুলো তোমার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন, এটা ছাড়াও আরো উদাহরণ আছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন দিয়েই যে সব করতে হবে তা কিন্তু মানে নেই। এটা ধরো একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন, অ্যাম্পিসিলিন শর্টে এরকম ভাবে লেখা হয়েছে, আর এটা ধরো টেট্রাসাইক্লিন নামক এরকম আর একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন। এরকম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন অনেকই আছে, পেনিসিলিনও হতে পারে, ক্লোরামফেনিক্যাল হতে পারে। এখানে অ্যাম্পিসিলিন আর টেট্রাসাইক্লিন দিয়ে আমি এই ছবিটাকে বোঝানোর চেষ্টা করছি। এটা একটা প্লাজমিড ভেক্টর যদি হয়, আমি তখনই বোঝানোর জন্য বলছিলাম প্লাজমিড জেনারেলি ব্যাকটেরিয়াকে কিভাবে হেল্প করে, বাই প্রোভাইডিং সাম অ্যাডিশনাল জিনস লাইক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন। তো এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনটা এই প্লাজমিডের মধ্যে যদি থাকে, আর এই প্লাজমিডটা যে সেলের মধ্যে থাকবে, যে ব্যাকটেরিয়া সেলের মধ্যে থাকবে, সে কিন্তু ওই অ্যান্টিবায়োটিকে মরবে না। এই পার্টিকুলার প্লাজমিডটা তুমি ধরো একটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকিয়ে দিল, যে প্লাজমিডটায় অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিন আছে, তাহলে এই ব্যাকটেরিয়ার মিডিয়ামে, এই ব্যাকটেরিয়া তো কোনো একটা পেট্রি ডিশের ভেতরে কালচার করা হচ্ছে, এই গোল কাঁচের বাটিটার মধ্যে তুমি যদি অ্যাম্পিসিলিন অ্যান্টিবায়োটিক অ্যাড করে দাও, এই রকম ব্যাকটেরিয়া থাকলে তারা মরবে না। কেন? কারণ তার এই রেজিস্ট্যান্স জিনটা তাকে হেল্প করবে বাঁচিয়ে রাখতে। এই রেজিস্ট্যান্স জিনটা থাকলে ওই অ্যান্টিবায়োটিকের এফেক্টটা নালিফাই হয়ে যায়। এরকম একই কনসেপ্ট টেট্রাসাইক্লিনও, যদি এর মধ্যে টেট্রাসাইক্লিনের জিনও থাকে, তাহলে টেট্রাসাইক্লিনের মিডিয়ামেও এই ব্যাকটেরিয়াটা মরবে না। তাহলে এই ক্ষেত্রে এরকম হতে পারে এই দুটো জিনিস মেশালেও তাও ব্যাকটেরিয়াটা মরলো না। এটা থেকে আমরা একটা আইডিয়া পাচ্ছি যে এই দুটো জিন থাকলে ব্যাকটেরিয়াটাকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বানিয়ে তুলছে, রেজিস্ট্যান্ট বানিয়ে তুলছে। এরা মার্কার হিসেবে কিভাবে কাজে করে? যদি কোনোভাবে কোনো ফরেন ডিএনএ, যেটা আমার ডিজায়ার্ড ডিএনএ, সেটা যদি এই জিনটার মধ্যে ঢুকে যায়, ধরো কোনোভাবে এইখানে জিনটা ঢুকে, একদম এই ফ্র্যাগমেন্টেই কেটে ঢুকে গেল, কোনো একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের ডাইজেশন সাইট ধরো এর মধ্যে রয়েছে, কিংবা এর মধ্যে, এটাতেও হতে পারে, তাহলে সহজেই কিন্তু এই ধরনের ভেক্টর বা এই ভেক্টর ক্যারিং ব্যাকটেরিয়াটাকে আইডেন্টিফাই করা যাবে যার মধ্যে এই ফরেন ডিএনএটা ঢুকেছে এবং রিকম্বিনেন্ট তৈরি হয়েছে। আমি একটু আগে একটা রিকম্বিনেন্টের ছবি এঁকেছিলাম না, ধরো একটা প্লাজমিড, তার ধরো এই জায়গাটাতে, ধরো এই রকম জায়গায় কেটে
একটা ফরেন ডিজায়ার্ড ডিএনএ ঢুকে গেছে। কোন জায়গায় ঢুকেছে? যদি ধরে নি এই জায়গায় ঢুকেছে, তাহলে কিন্তু এই অ্যাম্ফিসিলিনের জিনটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল। খেয়াল করে দেখো, এই জিনটা আর অ্যাক্টিভ থাকতে পারবে না। এইটা ঢোকার পরে এই ব্যাকটেরিয়াটা অ্যাম্ফিসিলিন মিডিয়ামে মারা যাবে। কেন মারা যাবে? কারণ এই মুহূর্তে এই ফরেন ডিএনএটা ঢোকার ফলে তার অ্যান্টিবায়োটিক জিনটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, কারণ ওটাকে কেটে ওর মাঝখানে ঢুকেছে। ফলে ওই জিনটার টোটাল ফাংশনালিটিটা আর এখন নেই। যে কারণে টেট্রাসাইক্লিনে বাঁচলেও অ্যাম্ফিসিলিন মিডিয়ামে দেখা গেল এই পার্টিকুলার ব্যাকটেরিয়াটা মারা যাচ্ছে। আর যেই তুমি বুঝতে পারলে এই ব্যাকটেরিয়াটা অ্যাম্ফিসিলিনে মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে? এর তো ছিল জিন, তার মানে ওই পার্টিকুলার জায়গাটাতেই ফরেন ডিএনএটা ঢুকেছে। তার মানে এই ভেক্টরটা এবার রিকম্বিনেন্ট ভেক্টরে পরিণত হয়েছে। এই ঘটনাটাকে বলা হয় ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন। প্রচন্ড ভাইটাল জিনিস ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন। এটা হয়তো আগামী সময় তোমাদের আবার অসুবিধা হবে, তখন আমি বলবো। আমাকে আরেকটু এগোতে দাও, বেশ কিছু জায়গা আরেকটু আসুক, তখন ওইটার উপর দাঁড়িয়ে এই জিনিসটাকে আরো বেটার বোঝাতে পারবো। তবে আপাতত এই লাইন দুটো বা ওয়ার্ড দুটোকে একটু স্টার দাও। ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন, ইনসারশনাল TIONAL হবে, ইনসার্ট থেকে আসছে। ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন এটা একটা দাগাও, আর সিলেক্টেবল মার্কার দাগাও। এই জায়গাটা আবার পরে প্রয়োজন হলে বুঝিয়ে দেবো। আমি যদি এখনই আবার আরেকবার দুবার বোঝানোর চেষ্টা করি তাও বুঝবে না, কারণ ফার্দার আমরা আরেকটু এগোই, আরো কিছু জিনিস জানি, পরে নয় প্রয়োজন হলে আবার বোঝাচ্ছি। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যার ফলে এই ভেক্টরটার মধ্যে ফরেন ডিএনএটা ঢুকেছে কিনা সেটাকে আইডেন্টিফাই করা যায়। তো সিলেক্টেবল মার্কার থাকতেই হয়, তা না হলে তুমি এই ধরনের ভেক্টর ব্যবহার করে বায়োটেকনোলজিতে হেল্প পাবে না। নেক্সট 3 নম্বর পয়েন্ট হলো প্রেজেন্ট অফ সাম RE সাইট, digestion site rather you can say, presence of certain restriction endonuclease digestion site। কোথায় থাকতে হবে? এখানেই থাকতে হবে, এইখানেই থাকতে হবে ডাইজেশন সাইট। তা না হলে একে কেটে ঢুকবে কি করে? একটু আগে যে বললাম, ধরো এই জায়গায় একটা ফরেন ডিএনএ ঢুকবো বা ঢোকালাম, কিভাবে ঢোকাবো? কাটবো কোন কাঁচি দিয়ে? মলিকুলার সিজারের সাইটটা থাকতে হবে। তো আগের দিন যেরকম ডাইজেশন সাইট গুলো পড়েছি, তো তাদের রেসপেক্টিভ ডাইজেশন সাইট এখানে না থাকলে তুমি এই পার্টিকুলার ডিএনএটাকে কাট করতে পারবে? তাহলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের ডাইজেশন সাইট এটাতে থাকতে হবে, ঠিক কিনা বলো? তো ধরো এর বেশ কিছু ডাইজেশন সাইট আছে, কিছু এখানে আছে, ধরো এখানে আছে, এখানে কটা আছে ডাইজেশন সাইট, বিভিন্ন থাকতে পারে, একের বেশি থাকবে জেনারেলি। যেখানে একটু বড় বড় লাইনগুলো টানলাম, ধরো সেখানে রেসপেক্টিভ আলাদা আলাদা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের ডাইজেশন সাইট আছে। তুমি যখন এই পার্টিকুলার ভেক্টরটাকে নিয়ে ল্যাবে কাজ করবে, তুমি সবগুলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের ইউজ করবে না, যে কোনো একটা করবে। ধরো এখানে কোনো একটা পার্টিকুলার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আছে, তার সাইট প্রেজেন্ট আছে, তুমি জানো সেটা, তাহলে কেবল সেটাই করবে, আর সেখানেই কাট করে ওই ডিএনএটাকে ঢোকাবে। যদি ডিএনএটা এখানে ঢুকে যায়, তাহলে কিন্তু এই অ্যাম্ফিসিলিন রেজিস্ট্যান্স জিনটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তার ক্ষেত্রে এই ভেক্টরটার ক্ষেত্রে, পরে এই ভেক্টরটা যে ব্যাকটেরিয়াতে ঢোকাবে, সেই ব্যাকটেরিয়াটাও কিন্তু অ্যাম্ফিসিলিনে বাঁচবে না। এটাকে কিভাবে আইডেন্টিফাই করা হয়, কিভাবে ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন অ্যাকচুয়ালি ল্যাবে পয়েন্ট আউট করে, এটা আরেকটু পরে চলতে চলতে আমরা আরো আলোচনা করব। আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেগুলো ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ে। তার মধ্যে কিছু পড়ে যে হোস্ট সেলের ভেতরে ঢুকে যেন রেপ্লিকেশন ক্ষমতা হারিয়ে না যায়। ভেবে দেখো, ধরো হোস্টের এই ইনসারশনটা ঢোকানোর আগে, এটা তো রিকম্বিনেন্ট ভেক্টর, এই কাইমেরিক ভেক্টরটা তৈরি হওয়ার আগে সে যে ব্যাকটেরিয়া থেকে নেওয়া হয়েছিল সেখানে ও রেপ্লিকেশন পারতো, কিন্তু এটা ঢোকানোর পর আর রেপ্লিকেশনের ক্যাপাসিটি থাকলো না। তাহলে কি এটাকে জিন ক্লোনিং এ বা বায়োটেকনোলজিতে ব্যবহার করা যাবে? কোনো লাভ নেই। ও দেখা গেল হোস্টের ভেতরে ঢুকে স্টেবল থাকতে পারছে না, ভেঙে যাচ্ছে, বা হোস্ট সেলের ক্রোমোজোম যেটা ওদের মেইন নিউক্লিয়য়েড, তাতে দেখা গেল ডিএনএটাকে পাস করিয়ে দিচ্ছে, তাহলেও মুশকিল হতে পারে। অর্থাৎ হোস্ট সেলের ভেতর এই কাইমেরিক ডিএনএটা, রিকম্বিনেন্ট ডিএনএটা স্টেবিলিটি থাকতে হবে। এরকম আরো বেশ কিছু পয়েন্ট স্টাডি মেটেরিয়ালে পেয়ে যাবে, সেগুলোকে পড়ো। ভাইটাল পয়েন্টস গুলো আমি আলোচনা করেছি। দিস আর ফিউ ভাইটাল ক্যারেক্টারিস্টিক পয়েন্টস অফ ভেক্টরস। If these points and few more
of these points are present in any particular self-replicating DNA molecules, then at that scenario you can use that molecule as vector. এরকমই কিছু ভেক্টরের উদাহরণ হলো প্লাজমিড। তবে এই প্লাজমিডটার উদাহরণ না দিয়ে আমি আমাদের পৃথিবীতে বানানো প্রথম আর্টিফিশিয়াল প্লাজমিডের উদাহরণ দিই। নাম ছিল PBr322। ঠিক যেরকম ইকো R1, হিন্দ 3 এরকম ভাবে আমরা পড়েছি। ও হ্যাঁ 322, সরি, আগের দিন যেরকম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের নামকরণগুলো পড়েছিলাম না, তার তো একটা নেমিং প্যাটার্ন আছে না, ইকো R1, ব্যাম H1, এরও না নামের প্যাটার্ন আছে, শিখে রাখো। সবগুলোর দরকার নেই। PBr322 আমাদের বানানো, হিউম্যানের বানানো প্রথম আর্টিফিশিয়ালি কনস্ট্রাক্টেড একটা প্লাজমিড ভেক্টর। এটা দুজন বিজ্ঞানী বানিয়েছিলেন। এটা ন্যাচারাল ছিল না, এটা কমপ্লিটলি সিনথেটিক ভেক্টর একটা, মানে ব্যাকটেরিয়া থেকে বের করেই ভেক্টর হিসেবে ইউজ করা হয়নি এটাকে। এটার ফুল ফর্ম গুলো লিখে নাও। P for plasmid. P stand for one scientist. His name was Bolivar. And R stand for another scientist, Rodriguez. These are the two scientists crowned for the discovery of this particular artificial plasmid vector, and 322 is their distinguishing mark or serial number or whatever the mark they use them. This is distinguishing mark. They used this number. They means Bolivar and Rodriguez, দুজন বিজ্ঞানী। এটা আর্টিফিশিয়ালি প্রথম বানানো আমাদের ভেক্টর। এই ভেক্টরের মধ্যে বেশ কিছু ক্যারেক্টারিস্টিক পয়েন্টস ছিল, যেগুলো অলরেডি এই ছবিতে দেখানো হয়ে গেছে। চলো আর দু একটা জিনিস অ্যাড করে দিলেই প্লাজমিডের ছবি আমাদের আঁকা হয়ে যাবে। একটু সময় দাও, তোমরাও প্লাজমিডের বড় করে ছবি আঁকো। পেজ নাম্বার 5 আছে, দেখো। আমি টুক করে দু একটা জিনিস যেটা মিসিং আছে সেটা আমরা এঁকে ফেলি। বেশ, জাস্ট একটা দুটো কিছু মডিফিকেশন মডারেশন করে নিয়েছি। যে ছবিটা দিয়ে এতক্ষণ প্লাজমিড ব্যাপারটা বোঝাচ্ছিলাম, দ্যাট ইজ নান আদার দ্যান ফার্স্ট আর্টিফিশিয়ালি কনস্ট্রাক্টেড PBr322। প্রচুর আসে পরীক্ষায়, কনফার্ম থেকো। নিটেও আসে। নিটে কোশ্চেনটা কঠিন করার জন্য তখন এই সমস্ত এনজাইমগুলোর নাম লাগে। এই ছবিটাই মূলত ক্লাস 12-এ দেওয়া হয়, সমস্ত টেক্সট বুকে এই ছবিটাও আছে। এই ছবিটাই মেনলি থাকে, এনসিআরটিতেও আছে এই ছবিটা। অ্যাকচুয়ালি কিন্তু এই 6টা-7টাই ডাইজেশন সাইট PBr322-তে নেই, টোটাল 40টা আছে। 40 ডিফারেন্ট ডাইজেশন সাইটস আছে, ডিফারেন্ট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। স্যার দিল না কেন? কারণ তোমরা ছোট বাচ্চা মানুষ, এখন আমরা প্রথম পড়ছি এটা, আমরা এর ওপর রিসার্চ করছি না, তো ফলে এত ডিটেলস দরকার নেই। কিন্তু সমস্ত খুঁটিনাটি ডিটেলস দেখো PBr322-র পাশে কিন্তু লিখে দিয়েছি আমি। এটা মোটামুটি 4 কিলো বেস পেয়ারের একটা, এর যদি কিছু ক্যারেক্টারিস্টিক্স বলে, অন্যান্যগুলো তো লিখবেই, যেমন প্রেজেন্স অফ অরিসাইট দ্যাট হেল্প ইন দ্য ইনিশিয়েশন অফ রেপ্লিকেশন, presence of some selectable marker gene like ampicillin resistant gene, tetracycline genes, present of more than one restriction endonuclease digestion sites. এদের অনেকেরই নাম তোমাদের জানা, যে কটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের নাম আগের দিন টেবিলে পাওনি সেগুলো দেখো ওই নিচে ছবিতে দিয়ে দিয়েছি। এগুলো কোথাও পাবে না আমার স্টাডি মেটেরিয়াল ছাড়া, ওগুলোর নাম আর কোথাও নেই, পারলে পড়ে রেখো। এই টোটালটার সাইজ প্রায় 4 কিলো বেস পেয়ারের কাছাকাছি, কেবি 4000 বেস পেয়ার, তাই 4 কেবি। আর এর মধ্যে ফরেন ডিএনএ আপ টু 10 কেবি অবধি তুমি ইনসার্ট করতে পারো। কেবিও লেখা যায়, কেবিপিও লেখা যায়, কেবি লিখলেও ভুল নেই। কিলো বেস পেয়ার মানে 10,000 বেস পেয়ার অবধি বড় একটা ফরেন ডিএনএ কে তোমরা এইটার মধ্যে ঢোকাতে পারো। দিস ইজ ফার্স্ট আর্টিফিশিয়ালি কনস্ট্রাক্টেড ক্লোনিং ভেক্টর। আরওপি হলো রিপ্রেসার অফ প্রাইমার। এটার মানে হলো এটা পার্টিকুলারলি
এটা দেখবে পেছনে নীল রঙের যে নিট গ্যালারি আছে আমার স্টাডি মেটেরিয়ালে, সেখানে দেওয়া আছে। রিপ্রেসার অফ প্রাইমার মানে এটা পার্টিকুলার কোনো ব্যাকটেরিয়াল সেলের ভেতরে এর রেপ্লিকেশন কপি নাম্বারটাকে রেস্ট্রিক্ট রাখে। কিভাবে রাখে সেটা জটিল মেকানিজম দরকার নেই জানার, এটুকু জেনে রাখো। আরওপি ইজ এ পার্টিকুলার সেগমেন্ট অফ ডিএনএ দ্যাট হেল্প রেস্ট্রিক্টিং দেয়ার কপি নাম্বার ইনসাইড এনি ব্যাকটেরিয়াল সেল। ধরো রেপ্লিকেশন কত হতে পারে, একটা ব্যাকটেরিয়া সেলের ভেতরে এটা ট্রান্সফরমেশনের মাধ্যমে ঢোকানোর পর 5টা কপি তৈরি হলো, 10টা হলো, কিন্তু যদি হাজার হাজার হয়ে যায়, রেপ্লিকেশন যদি প্রচুর হয়ে যায়, তখন এই পার্টিকুলার কাইমেরিক ডিএনএটা আনস্টেবল হয়ে যাবে, এটার পার্টিকুলার উদ্দেশ্যটা তখন সার্ভ হবে না। তাই যাতে এর রেপ্লিকেশন খুব বেশি না হয়, ওই 20টা 30টা 50টার আশেপাশের সংখ্যাই যেন থাকে, প্রচুর না হয়ে যায়, সেইটাকে রেস্ট্রিক্ট করে এই আরওপি, রিপ্রেসার অফ প্রাইমার, এই পার্টিকুলার সেগমেন্ট। কিভাবে করে, তার মলিকিউলার মেকানিজম কি, এটা এখন জানার দরকার নেই আমাদের।